জঙ্গলটা কি বিশাল, তাই না মহিন্দর? প্রশ্নটা করলেন যুবরাজ বিক্রম লোহিত যুব সেনাপতি মহিন্দরকে। মহিন্দর হাসলেন, বললেন, যুবরাজের এই বুঝি প্রথম এই জঙ্গলে আসা? নাকি বিবাহিত হতে যাওয়া যুবরাজ ভুলে গিয়েছেন সব, এমনকি নিজের রাজ্যপাটটুকুও? কথা শেষে দুজনে হেসে উঠলেন সমস্বরে। জঙ্গলের রাত চড়া পাখির ডাক মিশে গেল তাদের হাসির শব্দে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে বিশাল বহর। প্রচুর সেনা, হাতি, ঘোড়া, লট বহর নিয়ে এগিয়ে চলেছে সুতারাজের বহর। সুতারাজের রাজকুমার বিক্রম লোহিত ও সেই রাজ্যের এক অতি সুন্দর রমণী সুমিত্রা আগামীকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। রাজা শূদ্রক অতি ভালো, তিনি মেনে নিয়েছেন বিক্রম লোহিত ও সুমিত্রার প্রেম, একে অপরের ভালোবাসা। তাই তো নিজের রাজ্যের এক অতি সাধারণ প্রজার সাথে আত্মীয়তা করতে তিনি পিছপা হননি। তাদের রাজ্যের নিয়মে রাজ্যের উত্তরে গহীন জঙ্গলের শেষে এক শৈব তীর্থ আছে। সেই শৈব তীর্থে সারাদিন আনন্দ উৎসবের মধ্যে দিয়েই পালিত হবে রাজকুমার ও সুমিত্রার বিবাহ উৎসব। এমনটাই জানেন রাজকুমার বিক্রম লোহিত। ঘন অরণ্যে লট বহর নিয়ে এগিয়ে চলেছে রাজ পরিবারের বহর। মাঝে মাঝে বনজন্তু জানোয়ার চিৎকার করে উঠছে, ডেকে উঠছে রাত চড়া পাখির দল। শিউরে উঠছেন সুমিত্রা। তার পালকিতে তার সঙ্গে রাজকুমারী শলা, রাজকুমারের ছোট বোন। সে অবশ্য নানা রকম কথা বলে হবু বৌদির ভয় কাটানোর চেষ্টা করছে। নারী হলেও সে যে ক্ষত্রিয় নারী, তার বুকে সাহস বড় বেশি। এদিকে রাজকুমার বিভোর নতুনের স্বপ্নে। কত দিনের স্বপ্ন তার, সুমিত্রা তার স্ত্রী হবে। মহারাজ সত্যি বড় ভালো, কত সহজে সবটা আপন করে নিলেন। রাজকুমার কৃতজ্ঞ তার পিতার প্রতি। সুমিত্রাকে প্রথম দিন দেখার কথা মনে পড়ে যায় রাজকুমারের। বছর 7 আগের কথা। রাজকুমার আরও কিছু বন্ধু বান্ধব নিয়ে ঘোড়ার পিঠে চড়ে নগর ভ্রমণে বেরিয়েছেন। ক্লান্ত হয়ে একটি লিচু গাছের নিচে তার ঘোড়া দাঁড় করিয়েছেন। কিছুটা বিশ্রাম নেবেন, এই আর কি। ঘোড়া থেকে নামতে যাবেন, তার আগেই তীরের বেগে একটা পাথর উড়ে এসে তার কপালে আঘাত করল। কেটে গিয়ে ফিনকি দিয়ে ছুটল রক্তের ধারা। আশেপাশে সবাই হই হই করে তরোয়াল বের করল। তখনই নিজের কপাল চেপে ধরে রাজকুমার দেখতে পেয়েছিলেন সুমিত্রাকে। অপরূপা সে, টানা টানা চোখ, শান্ত নদীর দুষ্টু ঢেউয়ের মতো স্রোতস্বিনী চুলের গোছ, টুকটুকে ফর্সা, নরম পদ্মের পাতার মতন হাত ও পায়ের গড়ন। কাপড়ের আড়াল থেকে উঁকি দিচ্ছে এক গোছা গোলাপের ন্যায় স্তনযুগল, আর নাভিকুণ্ডল অতি সুন্দর, যেন পদ্মনাভি। জিভ কেটেছে সে ভয়ে ও লজ্জায়। কান দুটো ধরেছে বটে, তবে এক হাতে গুলতি। মাথা নত করে সেই রমণী দাঁড়িয়েছে তাদের সামনে। কুমার সেনাপতি চেঁচিয়ে কিছু বলতে যাবেন, হাত তুলে নিষেধ করেছিলেন রাজকুমার। মেয়েটির দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, কি নাম তোমার? ঝর্ণার জলের মতন কলকল স্বরে মেয়েটি জবাব দিল, সুমিত্রা।
গহীন অরণ্যে যেতে যেতে রাজকুমার হেসে ওঠেন পালকির মধ্যে। মাথার কাটা দাগটায় হাত বুলিয়ে ভাবতে থাকেন তার সাথে সুমিত্রার সুখ স্মৃতির কথা। ধীরে ধীরে দুটো চোখে গাঢ় হয়ে ঘুম নেমে আসে তার। অন্ধকারের মধ্যে দিয়ে এগিয়ে চলে পালকি আর রাজার বহর। আচ্ছা, প্রেম ভালোবাসা কি একটা ছেলে আর একটা মেয়ের মধ্যেই হতে হবে? তবে ভালোবাসার আসল মানে কি? বড় বড় ব্যক্তিত্বরা বলে গেছেন, লাভ ইজ বিয়ন্ড স্পেস অ্যান্ড টাইম, ইট রিচেস আউট টু দ্য হার্ট অফ দ্য পার্সন দ্যাট ইউ আর মিসিং। লাভ বাইন্ডস টু সোলস, নট টু বডিজ। অর্থাৎ ভালোবাসা স্থান এবং সময়ের ঊর্ধ্বে। এটি সেই ব্যক্তির হৃদয়ে পৌঁছে যেতে পারে যাকে আপনি সবসময় মনে করেন। প্রেম দুটি দেহকে নয়, দুটি আত্মাকে একটি সূত্রে বাঁধে। কিন্তু আজ আমি আপনাদের শোনাবো এক অন্য প্রেমের গল্প, যেখানে নায়ক হলো একটি ছেলে এবং নায়িকাও একটি ছেলে। শুনতে একটু অবাক লাগলো, তাই তো? তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখক সাত্তকী বসুর কলমে অন্য প্রেম। সকালের আলো চোখে পড়তে ঘুম ভাঙে সোহনের। ধর্মল করে উঠে বসে সে। আজ থেকে তার কলেজ শুরু। উচ্চ মাধ্যমিকে বেশ ভালো নম্বর নিয়ে পাশ করেছে সে। গুরুদাস কলেজে ভর্তি হয়েছে কেমিস্ট্রি অনার্স নিয়ে। আজ প্রথম দিন কলেজে। একটা চনমনে ভাব ঘিরে ধরল তরুণ সোহনকে। পছন্দের সাবজেক্ট নিয়েই ভর্তি হয়েছে সে। আনন্দ তো তার হবেই। বিছানায় বসে থাকতে থাকতেই সোহনের মা চেঁচাতে চেঁচাতে ঘরের মধ্যে ঢোকেন। এ বাবু, উঠবি না? আজ থেকে তোর কলেজ শুরু। ঘরে ঢোকে সোহনকে বিছানায় বসে থাকতে দেখে মায়ের গলার সুর নরম হয়ে আসে। বলে, ও বাবু, উঠেছিস? আমি তো দেখিনি, কত বেলা হয়ে গেল। সোহন আর মুড়া ভাঙতে ভাঙতে বলল, মা প্লিজ আগে দেখো। এরপর মা ছেলের একটু খুনসুটি চলল। তারপর সোহন চলে যায় বাথরুমে তার নতুন সফরের উদ্দেশ্যে প্রস্তুত হতে। সোহন যখন কলেজে এসে পৌঁছালো তখন সময় 11:30। আগেও সে দুদিন এই কলেজে এসেছিল, কিন্তু আজকের দিনটা তার ভালো লাগার দিন। সে তার নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে এই কলেজে ভর্তি হতে পেরেছে। আর আজ সেই কলেজে তার প্রথম দিনের ক্লাস। কলেজে পৌঁছে সে নির্দিষ্ট ক্লাসে গিয়ে বসল। দেখল যে অনেকেই আগে থেকে এসে অপেক্ষা করছে, যদিও এখানে অনেকেই অপরিচিত তার। নতুন জায়গা, নতুন মানুষ সব। এমনিতে সোহন একটু অন্তর্মুখী ধরনের যুবক। কোনো জায়গায় মিশে যেতে তার একটু সময় লাগে, আর এক্ষেত্রেও তার অন্যথা কিছু হবে না। মানুষের স্বভাব কি আর কখনো বদলায়? হাতঘড়ি দেখে সোহন দেখে যে সময় বেলা 10:30। এখনও ক্লাসের বেশ খানিকটা দেরি রয়েছে। ফোনটা বের করে সোহম। ফোন ঘাঁটতে লাগলো। খানিকটা অস্বস্তি বোধ হওয়াতে ঘুরে দেখে ঠিক তার পাশের বেঞ্চে একটি ছেলে তাকে দেখছে। দৃষ্টিটা কেমন হলেও খুব একটা খারাপ লাগে না সোহনের, কিন্তু কেমন যেন গা শিরশির করে ওঠে তার। এরকম ভাবেই গোটা একটা দিন চলে যায়। সোহন বাড়ি ফিরে আসে। সারাটা সন্ধ্যা শুধু ছেলেটির চোখ আর তার চোখের দৃষ্টি বাড়ি বাড়ি তার গাটা শিরশির করে ওঠে। এই যেমন সন্ধ্যায় পাশের ফ্ল্যাট থেকে ভেসে এলো খুব পরিচিত একটা সুর। তখনই কেমন যেন সোহনের মনে পড়ে গেল সেই ছেলেটার কথা। সারাদিনই সে 5টা ক্লাস করেছে, তার পছন্দের সাবজেক্ট, কিন্তু তবুও সেগুলো ছাপিয়ে বারে বারে তার সেই ছেলেটার কথাই মনে পড়ছে। কিন্তু কেন? সে এই প্রশ্নের উত্তর কিছুতেই বুঝে উঠতে পারে না। সেই ছেলেটার চোখে চোখ পড়ার পর থেকেই সব কিছু যেন বদলে গেছে তার।
কি হচ্ছে, কেনই বা হচ্ছে, সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। সন্ধ্যের খাবারও খেল সোহন। রাতে সামান্য পড়াশোনার চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টা করেও পারল না সে। বিছানায় শুয়ে চোখ বুঝতেই ঘুম নেমে এলো তার দু চোখে পাতায়। অন্ধকার হয়ে এলো তার চেতনা। মস্তিষ্কে আসতে লাগলো শান্তির বাতাবরণ। যুবরাজ ধড়মড় করে উঠে বসলেন। পালকির বেহারাদের আওয়াজ তার কানে এলো। নাকে এলো নতুন সকালের ভেজা ভেজা ঘ্রাণ। পালকির ফাঁক দিয়ে সরু হয়ে আসছে ভোরের পাতলা আলো। যুবরাজ বুঝলেন ভোর হয়েছে। একপাশে যুব সেনাপতি মহিন্দর ঘুমিয়ে আছে। যুবরাজ জানেন আর ক্রোষ্টাক রাস্তা, তারপরেই তাদের রাজ্যের শৈবতীর্থ ভৈরবনাথের গুহা। সেইখানেই যুবরাজের বিবাহের উৎসব। সম্পূর্ণ রাজ্যের প্রায় 1/3 মানুষ সেখানে উপস্থিত হবে। তারা চলেছে যথারীতি রাজপরিবারের বহরের সাথে। এরপরে বিবাহ করে ফিরলে গোটা রাজ্যের মানুষ আমন্ত্রিত হবেন রাজপরিবারে। গা শিরশির করে ওঠে যুবরাজের। সুমিত্রা আর তার বিবাহ বড় আনন্দের, বড় আনন্দের। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। তারা এসে পৌঁছায় জঙ্গল পার করে বাবা ভৈরবনাথের গুহায়, অর্থাৎ তাদের রাজ্যের একমাত্র শৈব তীর্থে। আজ এখানেই যুবরাজের বিবাহ অনুষ্ঠান। বাবা ভৈরবনাথের গুহা সুতা রাজ্যের প্রায় শেষ সীমানায়। রাজ্যের বাইরে এক বিস্তৃত জঙ্গল, তারপর লম্বা পাহাড়ি এলাকা। সেই পাহাড়ের শেষে 3টি নদী, আর শেষ নদীটি এই রাজ্যের সীমানা। ভৈরবনাথের এই অঞ্চলটি ভারী সুন্দর। উঁচু পাহাড়ের উপর দাঁড়ালে চারিদিকে দেখা যায় বিস্তীর্ণ প্রকৃতি। ভৈরবনাথের গুহার উপর থেকে ঝরে পড়ে ঝর্ণা। উড়ে বেড়ায় নানান বর্ণের নানান রঙের সুন্দর পাখি। দূরে দেখা যায় ধোঁয়ার মতো কুয়াশা। রাজকুমার চেয়ে দেখেন এটাই তাদের রাজ্যের অন্যতম তীর্থস্থান। রাজ পরিবার এই স্থানে এসেই পালন করেন তাদের আনন্দ উৎসব। এটাই তাদের রাজ্যের রেওয়াজ ও রীতি। ভৈরবনাথের সেবায় এই রাজ্যের নিয়োগ করা 5 পুরোহিত থাকেন এখানে, যারা বাবা ভৈরবনাথের সেবায় নিয়োজিত। রাজ্যের কোনো বিপদ আপদে মাঝে মধ্যে রাজা ডেকে নিয়ে যান তাদের। বাকি সময়টা তারা মহাদেবের সাধন ভজন নিয়েই মেতে থাকেন এই নির্জন শিবালয়ে। যুবরাজ ঘুরে ঘুরে দেখতে লাগেন সব কিছু। পাহাড়ের ওপরের অংশে গুহার পাশে ছোট ছোট তাঁবু তৈরি করা হয়েছে, যে তাঁবুতে রাজঘরানার মানুষেরা বিশ্রাম নেবেন। পাত্র পাত্রী প্রস্তুত হবেন। যুবরাজ পরাক্রমী, বীর, কিন্তু তিনি ভালোবাসেন প্রকৃতি, মানুষ আর এই জগতের যা কিছু জাগতিক সেইটুকুকে। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন আশেপাশে। দূরে গাছ, অসংখ্য রাশি রাশি ফুলের সমারোহ। দলে দলে পাখি ভিড় করছে সেই আকাশী গোলাপি ফুলের রস আস্বাদনে। ওদের কাছে কোনো সুমিষ্ট ফল হবে বোধহয়। রাজকুমার মনে মনে হাসেন, এগিয়ে চলেন। এখানে ছোট্ট নালার মতো একটা জলধারা, হয়তো ঝর্ণার একটি অংশ। এই জলধারাতে ভেসে চলেছে ছোট্ট ছোট্ট শ্যাওলার মতো অংশ। রাজকুমার এগিয়ে চললেন। খানিকটা এগোতেই মিষ্টি ফুলের নরম সুবাস তার নাক ছুঁয়ে গেল। হঠাৎ মাথার উপরে মিষ্টি কোনো পাখির ডাকে
যুবরাজ মাথা তুলে চাইলেন। দেখলেন দুটো পাখি, কি সুন্দর তাদের পালকের বর্ণ, কি সুন্দর তাদের রূপ। তারা খুনসুটি করছে আকাশের গায়ে। সেই দেখতে দেখতে তিনি এগিয়ে চলেছেন। যুবরাজ হঠাৎ কিছুতে একটা পিছলে গেলেন। নড়ে গেল তার চোখে প্রকৃতির প্রতিচ্ছবি। হুড়মুড়িয়ে ঘুমটা ভেঙে গেল সোহনের। ফ্যানটা বনবন করে ঘুরে চলেছে। জানলা দিয়ে রোদের আলো এসে পৌঁছে। কিরকম যেন একটা স্বপ্নের আবেশে আবেশিত ছিল সে, ঠিক মনে পড়ে না। বড় অদ্ভুত। সোহন ভাবতে যায়, কিন্তু মাথাটা খুব ধরে ওঠে তার। ভাবতে পারে না আর সে। হাতে মোবাইলটা নিয়ে চাপ দেয়, সাইড কি দেয়। দেখতে পায় সময় সকাল 7টা। 7:05 বাজলে অ্যালার্ম বাজত, অর্থাৎ অ্যালার্ম বাজার 5 মিনিট আগেই ঘুমটা আজ একটা বাজে স্বপ্নের ভেঙে গেছে তার। মুখে একটা বিরক্তিসূচক শব্দ করে পাটা ঘুরিয়ে নামতে যায় সোহন। ঠিক তখনই সে দেখতে পায় তার পায়ের পাশে শ্যাওলার মতো কি যেন একটা লেগে রয়েছে। সে ভালোভাবে তার চোখ কচলায় এবং তারপর আবারও দেখতে গিয়ে দেখে না, কিছুই নেই তো। তবে মাথাটা দপদপ করে ওঠে সোহনের। দ্রুত পায়ে সে বাথরুমের উদ্দেশ্যে যায়। আজ দ্বিতীয় দিন তার কলেজের। বাড়িতে সেভাবে কিছুই বলে না সে, আর কি বা বলবে। এমন ঘটনা তো ঘটেই থাকে। কলেজে পৌঁছে যথারীতি ক্লাসে গিয়ে বসে সে। আগের দিনের মতো আজও 10 মিনিট আগে পৌঁছেছে সে। তবে আজ ক্লাসের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশ বেশি। হঠাৎ করে আবারও তার গা শিরশি করে ওঠে, ঠিক আগের দিনের মতো। এটা কেমন যেন একটা অদ্ভুত শিহরণ। সে করে দেখে সে ছেলেটা আজও একই জায়গায় বসে আর তার দিকেই তাকিয়ে রয়েছে। সোহন বিরক্তি প্রকাশ করতে যাবে, কিন্তু সোহনের চোখ অন্য কিছু ইশারা করে সোহনকে। সোহনের চোখ চলে যায় ছেলেটির অঙ্গ প্রত্যঙ্গে। কি সুন্দর সে! ফর্সা, টানা টানা চোখ, চুলগুলো কোঁচকানো, ঠোঁটে এক অদ্ভুত আকর্ষণ। হঠাৎই সোহনের পুরুষত্ব জেগে ওঠে। ছি, এত মেয়ে ছেড়ে একটা ছেলের দিকে দেখছে সে। না মা, তে বাবা, ছি ছি ছি। নিজের প্রতি বিরক্ত হয়ে চোখ ঘুরিয়ে নেয় সে, পাশে জানলার দিকে তাকায়। কিন্তু তার শরীরের শিহরণ তাকে আবারও জানান দেয়, এটা কি কোনো টান নাকি এমনি? সে বুঝতে পারে না। টিফিনের সময় হয়ে আসে। কলেজের ক্যান্টিনে বসে বাড়ির পরোটা আর আলুর দম গোগ্রাসে খাচ্ছিল সোহন। একটু বসবো? একটা সুলীলা অথচ পুরুষ কণ্ঠ শুনে চমকে ওঠে সে। দেখতে পায় সেই ছেলেটা। অদ্ভুতভাবে তাকে দেখে সোহনের সারা শরীর জুড়ে আবারও শিহরণ খেলে যায় যেন। সোহন হাতের আলু মাখানো পরোটাটা নামিয়ে রেখে বলল, হ্যাঁ বসো। ছেলেটি বসতে বসতে বলল, আমার নাম প্রান্তিক, তোমার? সোহন বিরক্তি দেখানোর চেষ্টা করে বলল, সোহন। কিন্তু অদ্ভুতভাবে সোহন লক্ষ্য করল নিজেকে। সে বিরক্তি দেখানোর চেষ্টা করছে ঠিকই, এড়িয়ে যেতে চাইছে ছেলেটাকে, কিন্তু এড়িয়ে যাচ্ছে কই। সোহনের মনে হলো একবার ছেলেটিকে বলে, তুমি ওভাবে আমায় দেখছিলে কেন? কিন্তু তা সত্ত্বেও নিজেকে গুটিয়ে নেয় সে, কিছুই বলে না। প্রান্তিক এবারে বলল, কি খাওয়া যায় বলো তো? একটা তেরা উত্তর দেবে ভাবছিল সোহন, কিন্তু দিল না। সহজ করে বলল, যা খুশি, এই ক্যান্টিনের খাবার ভালোই। আমার বাইরে খাবার বারণ, তাই খাচ্ছি না। এই যেমন ধরো এই পরোটা আলুর দম, এই ক্যান্টিনেই পাওয়া যায়, বেশ ভালো, অর্ডার করে খেতে পারো। প্রান্তিক মুখে একটা শব্দ করে উঠে যায়।
খাবারের কাউন্টারের দিকে এগিয়ে যায় সে। সত্যি বলতে কি, সোহম যে ছেলেটাকে এড়িয়ে যেতে চেয়েছিল, কলেজের দ্বিতীয় দিনে তার সাথেই বন্ধুত্ব হয়, এবং এটাই কলেজের প্রথম বন্ধুত্ব তার। ধীরে ধীরে গঙ্গার বুক দিয়ে বয়ে চলে রাশি রাশি জলের ধারা। নতুন সূর্য ওঠে গাছের ফাঁক দিয়ে। ময়দানের ওপর দিয়ে বয়ে চলে নিত্যদিনের নতুন হাওয়া। একদিন একদিন করে প্রত্যেকটি মানুষের বয়স বাড়ে, আর এদিকে বন্ধুত্ব গাঢ় হয় প্রান্তিক এবং সোহনের। তবে নিছকই বন্ধুত্ব। ধীরে ধীরে সময় কাটতে কাটতে একদিন আসে, যেদিন ওদের কলেজে এক্সকারশনের দিন, ওদের বেড়াতে যাবার দিন। সোহনের প্রান্তিক নতুন জায়গায় যাবে। এমনিতে ওদের দুজনের কারোরই অন্য কোনো বন্ধু কলেজের মধ্যে হয়নি। মুখ চেনা পরিচিত হয়েছে বটে, কিন্তু সেটাকে বন্ধুত্ব বলা যায় না। যে জায়গাটায় ওরা যাবে সেটা একটা জঙ্গলে ঢাকা পাহাড়ি অঞ্চল, ঝাড়খণ্ডের একটা অফবিট প্লেস। বাস ছাড়ার কথা কলেজের সামনে থেকে। দিনটা ছিল রবিবার। সন্ধ্যায় বাস ছেড়ে পরের দিন বাস পৌঁছে যাবে ওদের গন্তব্যে। সময়টা গরমের শেষ আর বর্ষা শুরু। এই সময়টাতেই নাকি ঝাড়খণ্ডের এই জায়গাগুলোতেই যেতে হয়। আর এই ধরনের ভ্রমণগুলো কতখানি শিক্ষামূলক আর কতখানি কলেজের ডিপার্টমেন্টের পয়সা উপার্জনের জন্য তা বলাই বাহুল্য। যদিও এই অঞ্চলে নাকি একটি পরিত্যক্ত কারখানা রয়েছে, যেটা কেমিক্যাল কারখানা, কিন্তু তারুণ্য তো এসব বোঝে না। তারা বোঝে বেড়াতে যাওয়া, কয়েকদিনের জন্য বাড়ির শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার আনন্দ। যথাসময় বাস ছেড়ে যায়। হইচই, তরুণ কণ্ঠে কলরব, গান বাজনার শব্দ সবকিছুই জোর কদমে চলতে থাকে। বাস দৌড়াতে দৌড়াতে ক্রমশ সন্ধ্যা নামে। পশ্চিমবঙ্গের সমতলের গন্ধ মুছে যেতে থাকে ধীরে ধীরে। স্পষ্ট হতে থাকে মালভূমির অবয়ব, বাড়তে থাকে জঙ্গলের ঘনত্ব। আজকে সারা রাত বাস দৌড়াবে, তারপর ভোরবেলায় পৌঁছে যাবে বিহারের সীমান্তে, যেখানে তাদের এখনকার গন্তব্য। প্রান্তিক সোহনের পাশেই বসেছিল। সে প্রশ্ন করল, ভাই, তুই আগে কোনোদিন বেড়াতে গেছিস? গেছি, তবে একা একা নয়, বাবা মায়ের সাথে। এখনো তুই একাটা যাচ্ছিস কোথায়? হ্যাঁ, যাচ্ছিস তো বন্ধুদের সাথে। হাসে প্রান্তিক। বাস এগিয়ে চলে অন্ধকারের বুক চিরে। রাতের খাওয়া দাওয়া শেষ। বাস চলেছে তার নিজের গতিতে। বাসের লাইট সমস্ত বন্ধ, শুধুমাত্র একটা অল্প নীল লাইট জ্বলছে। একটা ঠান্ডা ঠান্ডা আমেজ যেন ঘিরে ধরছে ওদের আস্তে আস্তে। হঠাৎ কি একটা মনে হতে সোহন প্রশ্নটা করল প্রান্তিককে, কিরে, আজ আমরা কত ভালো বন্ধু বলতো। আগে আমরাই ছিলাম কতটা অচেনা, তাই না? এমনটাই তো হয় রে। এমনি তো কথায় কথায় জলজল করে ওঠে সোহনের চোখ। তখন 2 দিন কি 3 দিন মাত্র হয়েছে ওদের বন্ধুত্ব। একদিন প্রান্তিকই বলল, চল ময়দান থেকে ঘুরে আসি। সোহনও তখন খুব একটা কমফোর্টেবল হয়নি প্রান্তিকের সাথে, তবুও রাজি হয়েছিল সে। ক্লাস আগে শেষ হয়েছে। সেদিন ওরা পৌঁছেছিল ময়দানে। ওরা দেখছিল নীল রঙের আকাশ, সবুজ রঙের ঘাস আর আকাশ জুড়ে রামধনু। সেই রামধনুই মনে ধরেছিল ওদের দুজনেরই। ওরা দেখেছিল ময়দানের উঁচু গাছে কেমন করে যত্নে ধরে রাখে তাদের সন্তানকে এক খুখু দম্পতি। ওরা হেসেছিল প্রকৃতির রূপ দেখে। সবচেয়ে মনে মনে শান্তি পেয়েছিল সোহন, কারণ সেদিনও বুঝেছিল প্রান্তিক ওর মনের মতন। অন্ধকারে বাসে ভাসমান নীল আলোয় চোখ রেখে সেই সব দিনের কথা ভাবতে লাগলো সোহন। বন্ধু হিসাবে বড় ভালো প্রান্তিক, এমন বন্ধুত্ব পাওয়া যায়। এমনিতেই সে একটু অন্তর্মুখী ধরনের ছেলে। 7-5 ভাবতে থাকে সোহন। ধীরে ধীরে গাঢ় হয়ে ঘুম নেমে আসে তার দু চোখে, আর তার সাথেই যোগ্য সঙ্গ দেয় ওই বাসের সমান্তরাল গতি।
যুবরাজ চোট পেয়েছেন তাঁর বিবাহের দিনে। যদিও ভৈরবনাথ মন্দিরের গুরুদেবরা বলেছেন এ এমন কোনো কঠিন বা অশুভ কিছুই নয়, এ অতি সাধারণ। যুবরাজ সাধারণত প্রকৃতিপ্রেমী মানুষ, এ কথা তো সবার জানা, তাই বিবাহ উৎসবে কোনো বাধা নেই। তবে এই মন্দিরের আর এক গুরুদেব স্বামী রত্নাকর, তিনি বিশেষ চিন্তিত। তিনি তার সাধনায় ও জ্যোতিষ চর্চায় প্রত্যক্ষ করেছেন যে আজ কোনো কারণে এই বিবাহের উপর কোনো বিপদ নেমে আসতে পারে। কোনো কারণবশত যুবরাজের মৃত্যুও হতে পারে। যদিও এই কথা তিনি তার গুরুদেবকে জানালে তিনি তাকে বিশেষ খুব একটা পাত্তা দেননি। বলেছেন এমন কোনো যোগের সম্ভাবনা নাকি নেই। এই সব কিছুর মধ্যেই শুরু হয়েছে যুবরাজের বিবাহের প্রস্তুতি। রাজ্য থেকে আসা পণ্ডিতবর্গ পাঠ করতে শুরু করেছেন পবিত্র মন্ত্র। বাবা ভৈরবনাথের বিশেষ পূজা অর্চনা ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ গমগমে পরিবেশ। রাজঘরানার ও রাজকুটুম্বর মানুষজন ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁবুতে প্রস্তুত হচ্ছেন মূল আয়োজনে অংশ নেবেন বলে। যজ্ঞের প্রস্তুতি শুরু হয়েছে একদিকে, সুগন্ধি ধূপের গন্ধে চারিদিক মম করে উঠেছে। তার সঙ্গে পবিত্র মন্ত্রপাঠ, চলছে রাজঘরানার বিবাহের অনুষ্ঠান। রাজকুমার নিজের ব্যক্তিগত তাঁবুতে বসে ভাবছিলেন ব্যাপারটা কি হলো? এরকম ভাবে তিনি পড়ে গেলেন এবং সেটা সবাই জেনেও ফেলল। সুমিত্রা কি ভাববে? সুমিত্রা যদিও জানে তার যুবরাজ একটু পাগলাটে, তবুও বিয়ের দিনে যাক, যা হবে দেখা যাক। সুন্দরী সুমিত্রার কথা রাজকুমারের মনের মধ্যে সাঁতার কেটে যায়। পদ্মের মতো ঠোঁট আর সেই চোখের রূপালী ঝলক। হেসে ওঠেন যুবরাজ। এই ভাবতে ভাবতে তিনি নিজের রাজমুকুট ঠিক করলেন। খানিক বাদেই তো বিয়ের আয়োজন। প্রথমে যুবরাজকেই তো বসতে হবে আসনে। যুবরাজ প্রস্তুত হয়ে বসে রইলেন। এদিকে সুমিত্রার তাঁবুতে সুমিত্রাও প্রস্তুত। তবে হাসাহাসি চলছে জোর যুবরাজের কাণ্ড নিয়ে। সত্যি মানুষটা এত বীর, এত ভালো এক যোদ্ধা, তবু কি সরল। মনে মনে খুশি হয় সুমিত্রা। তার মনে পড়ে যায় যুবরাজের সরলতার কথা। এই তো দিন কয়েক আগে লুকিয়ে রাজ্যের সীমানায় এক বিকেলে তারা দেখা করেছিলেন। মহারাজ বা রাজ্যের কেউই তখনও জানেন না তাদের প্রেমের কথা। হাঁটতে হাঁটতে একটি ফুলের বাগিচা চোখে পড়ে সুমিত্রার। একটি ফুল ছিঁড়তে যায় সুমিত্রা সেই বাগিচা থেকে। কি অদ্ভুত! যুবরাজ বাধা দিলেন, বললেন গাছটির নাকি এতে আঘাত লাগবে। তিনি এও বললেন ফুল দেখতে হয়, ছিঁড়তে নেই, গাছেদেরও তো কষ্ট হয়। এত সংবেদনশীল যুবরাজ, সে নাকি বীর যোদ্ধা ভেবেছিলেন সুমিত্রা। কিন্তু পরক্ষণেই আরো বেশি করে ভালোবেসে ফেললেন যুবরাজকে নিজের মনে মনে। আজও তাদের বিবাহের এই শুভক্ষণে সেই ঘটনার কথা মনে পড়ে গিয়ে সুমিত্রা অর্থাৎ হবু রাজমহিষী মুখ চেপে হেসে ওঠেন। এদিকে গড়িয়ে যায় সময়। যুবরাজ নিজের তাঁবুতে বসে থাকতে থাকতে অধৈর্য হয়ে ওঠেন। একটু গরম অনুভব করেন। যদিও দুজন দাস যুবরাজকে পাখার দ্বারা হাওয়া করছিলেন। যুবরাজ অধৈর্য হয়ে তাঁবুর বাইরে মুখ বাড়িয়ে দেখেন আকাশে মেঘ করেছে। এই দেখে যুবরাজ বেশ ক্রোধিত হলেন। ক্রোধিত না বলে দুঃখিত বলা ভালো। এমন কেন হচ্ছে তার জীবনের এই শুভ দিনে? এমন সময় তিনি দেখতে পেলেন মহারাজ এগিয়ে আসছেন তাঁর তাঁবুর দিকে। মহারাজ যুবরাজের তাঁবুতে আসতেই যুবরাজ মাথা নিচু করে দাঁড়ালেন। বেশ খানিকক্ষণ পিতা ও পুত্রের মধ্যে সদ্ভাষণ হল। সবশেষে মহারাজ জানালেন, হে পুত্র, আমার বয়স হচ্ছে,
তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছ। এরপরে রাজ্যের সমস্ত দায়ভার তোমাকে নিজের কাঁধেই তুলে নিতে হবে। মহারাজের কথা শেষ হলো না, আকাশে ঝিলিক দিয়ে উঠল বিদ্যুৎ। প্রচণ্ড বাজের শব্দে চমকে উঠলেন মহারাজ ও যুবরাজ উভয়ই। ওরে ঘুমটা ভাঙতেই বাসের নীল আলো চোখে পড়ল সোহনের। বাস দৌড়াচ্ছে ঠিকই, কিন্তু বাইরের প্রকৃতি তখনও তাণ্ডব নৃত্য করছে। একপাশে সিটে মাথা এলিয়ে গভীর ঘুমে মগ্ন প্রান্তিক। হাত ঘড়ি দেখল সোহন, সময়টা ভোর 4টে। উফ, আবারও সেই রাজার স্বপ্ন। সোহনের মাথাটা আবার যেন ধরে এলো। খানিকটা নাড়াচাড়া করে সোহন কখন যেন ঘুমিয়ে পড়েছিল তা নিজেই জানে না। যখন ঘুম ভাঙল তখন সে দেখতে পায় তারা এসে পৌঁছেছে তাদের গন্তব্যে। চারিদিকে সূর্যের আলো আর উন্মুক্ত প্রকৃতি। সবার মতো প্রান্তিক ও সোহন দুজনেই নামলো বাস থেকে। নামতেই তাদেরকে যেন চাপটে ধরল প্রকৃতি। যদিও গত রাতে ঝড় বৃষ্টির তাণ্ডব হয়েছে এই কথা বলাই বাহুল্য। চারিদিকে লণ্ডভণ্ড যার সাক্ষী বহন করছে। এই নতুন জায়গায় এসে তারা দুজনেই অভিভূত। অবশ্য সবারই একই অবস্থা। তবে অন্য কার কি অভিপ্রায় সে কথা ওরা দুজনে জানে না। প্রান্তিক এবং সোহন তারা কেবলই জানে তাদের নিজেদের কথা। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মাঝে ওই দূরে দেখা যায় ছোট্ট একটি পাহাড়, আর সেই জঙ্গলের মাঝেই কয়েকটা হোমস্টে। তাদের বাস তাদের নিজস্ব কলেজের হোমস্টেতে এসে দাঁড়িয়েছে, আর সেখানেই আজকের দিনটার ব্যবস্থা। ওরা এখান থেকে ফিরবে আগামীকাল রাত্রে, অর্থাৎ একটা সম্পূর্ণ দিন এখানে থাকা। সোহনের নিজেকে কেমন যেন প্রজাপতির মতো ফুরফুরে মনে হতে লাগলো। এখানে নিঃশ্বাসে বিষাক্ত বাতাস নেই, যেটুকু আছে সেটুকু ভেজা সুবাস। চারিদিকে প্রকৃতির সবুজ রং আর নানান রকমারি পাখির সুমধুর কুহুতান। প্রান্তিক আর সোহন দুজনেই ঠিক করলো ওরা ফ্রেশ হয়ে নিয়ে টিচারের পারমিশন নিয়ে আশেপাশে একটু ঘুরে দেখবে। যেমনই ভাবা তেমনই কাজ। ওদের স্যার অতটাও কঠিন মানুষ নয়, তাই জন্যই অনুমতি পাওয়া গেল। প্রান্তিক এবং সোহন এখন যেন মুক্ত বিহঙ্গ। তারা হোমস্টে থেকে যখন বেরোলো তখন সময় সকাল 10টা। চারিদিকে প্রকৃতি আর প্রকৃতি, সবুজ আর সবুজ। এখানে নানান রকমের গাছের জঙ্গল, শাল, সেগুন, তমাল গাছের এক নিবিড় বনানী। চারিদিকে এত রকমারি পাখি আর সেই পাখির কাকলি। এমনি সময় ওরা দুজন দেখতে পেল এক সুন্দর রামধনু। শাল গাছের ফাঁক দিয়ে মেহগনি গাছের গা জড়িয়ে বয়ে গেছে। কি সুন্দর সেই দৃশ্য, যেন এক নৈসর্গিক অনুভূতি। ওরা দুজন দুজনের দিকে চেয়ে হেসে উঠল। তবে অদ্ভুত একটা ব্যাপার, সোহনের কেমন যেন মনে হচ্ছে এই জায়গায় আগেও তারা এসেছে। এই জায়গাটা বড্ড চেনা চেনা লাগলো তার। প্রথমে পাত্তা না দিলেও সেই মনে হওয়া আস্তে আস্তে বাড়ল। একসময় প্রান্তিককে সোহন বলেই ফেলল কথাটা। প্রান্তিক উত্তরে বলল তারও একই রকমের মনে হচ্ছে। দুজনেই মুখ চাওয়াচুরি করে। সাধারণ ভেবে নিয়ে ব্যাপারটা এড়িয়ে যায়। সোহন এবং প্রান্তিক দুই বন্ধু মিলে ঘুরে ঘুরে দেখতে থাকলো সেই বিস্তীর্ণ অরণ্য। কত পাখি এখানে, কতই না বিচিত্র তাদের ডাক। মাঝে মাঝে ধোঁয়া ধোঁয়া, আর সেই ধোঁয়ার মধ্যেই ঝাঁক ঝাঁক প্রজাপতি। ওরা অবাক হয়ে দেখে এই বিশালতা। কিন্তু বারে বারে ওদের দুজনেরই মনে হতে থাকে আগে, অনেক আগে ওরা যেন এখানে এসেছিল। জঙ্গলের মধ্যে ওরা খুঁজে পায় একটি সুবিশাল নদী। যে নদী খরস্রোতা নয় ঠিকই, কিন্তু মাঝে মাঝেই ছোট বড় পাথর সাজানো সেই নদীর বুকে। গাছে গাছে পাখির কাকলি, আর উড়ে যায় সাদা সাদা বক
একেবারে নদীর গা ঘেঁষে। ওরা দুজন একে অপরকে কিছুই বলে না, কিন্তু ওদের মতের মিল কিভাবে যেন হয়ে যায়। ওরা দুজনেই বসে পড়ে নদীর কিনারে। খুব চুপ করে বসলে শুনতে পাওয়া যায় নদীর শব্দ। আর ঠিক সেই সময় প্রান্তিক বলে ওঠে, তুই কি আমায় ভালোবাসিস সোহন? সোহন যেন এই কথাটারই অপেক্ষায় ছিল। সে লাফিয়ে উঠল। কোথায় যেন হারিয়ে গিয়েছে তার পুরুষত্বা অনেক আগেই। সে বলল, কেন তুই বুঝিসনি এতদিন? কথা শেষ হলো না। প্রান্তিক তার ঠোঁট ডুবিয়ে দিল সোহনের ঠোঁটে। আকাশে ছড়িয়ে পড়ল রামধনু, আর কোথা থেকে প্রকৃতির রসে মিশে ভেসে এলো কোনো এক অজানা সঙ্গীত। এই যে আদিম অকৃত্রিম ভালোবাসা, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। আর এই ভালোবাসার সূচনা সেই দিন, যেদিন পৃথিবীর সৃষ্টি হয়েছে। ভালোবাসায় সম অসম বলে কিচ্ছু নেই। ভালোবাসার অর্থই হলো কেবলই মিলন, দুটি আত্মার, কেবলই দুই আত্মার মিলন। সোহন ও প্রান্তিক কেমন যেন কোনো এক স্বপ্নের মধ্যে আচ্ছন্ন, যে স্বপ্নের কোনো সীমাবদ্ধতা নেই। কেমন যেন ঘোরের মধ্যে কাটছে তাদের। কিভাবে কি যেন হয়ে গেল। সোহন তো এসব মোটেই পছন্দ করত না, অথচ সেই কেমন যেন জড়িয়ে গেল। অথচ তারই মনে হচ্ছে এ তো খুবই স্বাভাবিক। এদিকে প্রান্তিকের মধ্যে কেমন যেন নারী সত্তা প্রকট হচ্ছে ক্রমশ। সে যে পুরুষ সে সমস্ত সে ভুলে যেতে বসেছে। ভুলে যেতে বসেছে সমাজ কিভাবে নেবে তাদেরকে। সে সমস্ত কিছু এখন কিছুই তার মাথায় আসছে না। কেবলই তার মনে হচ্ছে এই অঞ্চলের সবকিছুই তো তার। প্রতিটি গাছের নিচে, নদীর অনেক শিলায় সে আর সোহন আগে কবে যেন ভালোবেসেছিল, কবে যেন নিবিড় হয়ে গিয়েছিল। এই তো কদিন আগের কথা। সোহম আর প্রান্তিক ফিরে এসেছিল হোমস্টেতে। সেখানে এসে তারা লক্ষ্য করেছিল সবাই তাদেরকে কেমন যেন বাঁকা চোখে দেখছে, যদিও তারা কিছুই পরোয়া করেনি তার। যথারীতি খাওয়া দাওয়া শেষ হয়েছিল। সবাই যখন বিশ্রামে মগ্ন, তখন আবার তারা বেরিয়েছিল জঙ্গলের মাঝে সেই নদীর উদ্দেশ্যে। কিসের যেন এক অমোঘ টান, তারা নিজেরাও তা জানে না। নদীর তীরে পৌঁছে প্রান্তিক এক ভালোবাসা জড়ানো কণ্ঠে বলে উঠল, তোমার কি চেনা চেনা লাগছে না সোহন? সোহন হেসে ওঠে। সবকিছু কেমন যেন বদলে গেছে। সে প্রান্তিকের ঘন কোকড়ানো চুলের মধ্যে আঙুলের খেলা খেলতে খেলতে বলল, কেন বলতো? জানি না, তবে আমরা এখানে সব কিছু চিনি, তাই না? চলো না, এই নদীর তীর ধরে হেঁটে চলি। নদীর তীর ধরে হাঁটতে লাগলো সোহন আর প্রান্তিক। ধোঁয়ার মতো হয়ে আসছে সন্ধ্যার সময়টা। ওদের আর এতটুকু খেয়াল নেই যে এবারে ফিরতে হবে, নইলে বিপদ। কলেজে সবাই খুঁজবে। ক্রমশ ঘন হয়ে আসে জঙ্গল। সন্ধ্যা নামছে, তাই শিকারী পশু পাখির দল চিৎকার করছে। আসলে এবার তাদের বেরোনোর সময় হলো যে। কিন্তু সোহন আর প্রান্তিক ওরা তবুও হেঁটে চলেছে কিসের এক অমোঘ টানে, তা ওরা নিজেরাও জানে না। কোথায় পৌঁছাতে হবে সেটাও তাদের অজানা। কেবলই এই মুহূর্তে ওরা জানে যে ওদের পথ হেঁটে যেতে হবে আরো অনেকটা পথ, যে পথের কিনারে লেখা রয়েছে ওদের ভাগ্য বা আরো অনেক কিছু। ধীরে ধীরে জঙ্গল ধূসর থেকে কালো হয়ে ওঠে। তার ওপর রাশি রাশি জ্যোৎস্না ছিটিয়ে পড়ে নীলচে রং ধারণ করে। জঙ্গল মোহময়ী হয়ে ওঠে।
মোহময় হয়ে ওঠে সমগ্র প্রকৃতি। বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে ওরা হেঁটে চলে। ওরা ভুলে যায় যে ওরা কে, কি ওদের পরিচয়। জঙ্গলের মধ্যে এক অদ্ভুত গন্ধ, যা জঙ্গলের নিজস্ব গন্ধ, প্রকৃতির নিজস্ব স্বাদ। ওরা প্রাণ ভরে নিঃশ্বাস নেয় আর হেঁটে চলে এক অমোঘ টানে। কিছুটা পথ পেরিয়ে ওরা উঁচু এক পাথুরে জমিতে উঠে আসে। অবাক হয়ে দেখে সেখানে ছোট্ট এক পাহাড়ের গুহায় শিবের মূর্তি। পরক্ষণেই ওরা দুজন বিস্তৃত হয়ে দেখে বদলে গেছে ওরা। সোহন রাজবেশ পরিহিত কোন এক যুবরাজ, আর প্রান্তিক সে তো আর পুরুষ নেই, কোন এক নারী যে বেনারসির সাজে বিবাহের জন্য প্রস্তুত। চারিদিকে অসংখ্য মানুষ, তারা জয়ধ্বনি করছে কোন এক যুবরাজের নামে। তারা অবাক হয়ে ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে চলেছে, যেখানটায় শিবের মূর্তি প্রতিষ্ঠিত। অসংখ্য মানুষ করতালি দিচ্ছে। সোহন প্রান্তিক বুঝতে হয়তো পারছে ঠিকই, কিন্তু ওদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় এই মুহূর্তে জানা নেই। অদ্ভুতভাবে প্রকৃতি ও পরিবেশ যেন এখানে বদলে গিয়েছে। দিনের আলোয় মেঘের আনাগোনা, আর তার সঙ্গেই বিদ্যুতের ঝিলিক। ওরা অবাক হয়ে দেখে, কিন্তু এই পরিস্থিতি থেকে ওদের নিস্তার নেই। ওরা পালিয়ে যেতে পারে না, এড়িয়ে আসতে পারে না ওই মুহূর্তটা। অদ্ভুত এক আনন্দ ওদের ঘিরে ধরে যেন। ধীরে ধীরে ওরা অনুভব করে ওরাই তো এই রাজ্যের উত্তরাধিকার। হঠাৎ করে পিলপিল করে মেঘের মতো ঝাঁকে ঝাঁকে কোনো এক শত্রু সৈন্য ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। রাজা শূদ্রকের শত্রুতা ছিল কেবল দূর রাজ্যের রাজা শৈবালের সাথে। তার সাথে হাত মিলিয়েছে যুব সেনাপতি মহিন্দার, কারণ সুমিত্রাকে তারও ভালো লাগতো। সেও চেয়েছিল সুমিত্রা তার স্ত্রী হোক, কিন্তু তা হয়নি যুবরাজের কারণে। তাই প্রতিশোধ চরিতার্থ করতে মহিন্দারের শত্রুপক্ষের সাথে হাত মেলানো, এবং এই বিবাহের দিনেই হামলার পরিকল্পনা। বীর যুবরাজ প্রাণপণ লড়াই করতে থাকে, কিন্তু সবকিছু যেন কিভাবে এক তছনছ হয়ে যায় মুহূর্তের মধ্যে। একটা আনন্দ উৎসব মুহূর্তে মৃত্যুর মধ্যে ঢেকে যায়। চারিদিকে শুধু যন্ত্রণা আর ক্লেশের ধ্বনি, এর বাইরে আর কোথাও কিচ্ছু নেই। কয়েকটা ছন্ন ছাড়া বাজ পড়ে, ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। দৌড়াদৌড়ি, ছটপটি, সবকিছু এক মুহূর্তে শান্ত হয়ে আসে। রাজকুমার সুমিত্রার হাত সোহন প্রান্তিকের হাত ধরেছিল ঠিকই, কিন্তু রক্তাক্ত প্রেমিকের দেহটা গড়িয়ে পড়ে পাহাড়ের ঢাল বেয়ে। জন্মান্তরের পর আবারও দেখা হলেও মিলন হয় না। সে রাতে খোঁজ পাওয়া যায়নি সোহন আর প্রান্তিকের। পুলিশে কমপ্লেন করা হয়। পুলিশ তন্ন তন্ন করে খোঁজে সারা জঙ্গল। গভীর জঙ্গলে পাহাড়ের টিলায় উদ্ধার হয় ওদের দেহ। পাথরের ওপরে একদম ধারে লুটিয়েছিল প্রান্তিকের দেহ, আর নিচে একেবারে নদীর ধারে লুটিয়ে পড়েছিল সোহনের নিথর দেহ। পুলিশ জানায় বাজ পড়ে মৃত্যু হয়েছে ওদের। জন্মান্তরের গল্প রহস্যের অন্ধকারেই রয়ে যায় চিরতরের মতো। আপনারা এতক্ষণ শুনছিলেন সাত্যকী বসুর কলমে অন্য প্রেম। আজ গল্প পাঠে ছিল সুবরণ বসু ও কুন্তল। অন্যান্য চরিত্রে ব্রতদীপ, রাজপ্রতাপ বসু, রূপম, আসানজান, অনন্যা দত্ত ও খুশি বসু। গল্পের সূত্রধর ব্রতদীপ,
শব্দ সংযোজনে মেঘা দাস, আবহে ইন্দ্রনীল সরকার, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও উপস্থাপনায় আমি পার্থপ্রতিম দাস। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না লাইক ও কমেন্টের মাধ্যমে। আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ, শুভরাত্রি।